প্রত্যেককে নমস্কার। গতকাল রাত্রিবেলায় আমার এই ভিডিওটা দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু স্লাইডগুলো তৈরি করতে প্রচুর সময় লেগে গেল, সেই জন্য গতকাল রাত্রিবেলায় আর এটা তৈরি করা সম্ভব হলো না। এখন সকালবেলায় আপনাদের জন্য এটা তৈরি করছি। যদি সম্ভব হয়, অবশ্যই যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশন, এই চারটের প্রস্তাব আপনাদের কাছে রাখছি। তো আমরা জৈন তত্ত্ব আলোচনা করতে গিয়ে 5 প্রকারের অজীব তত্ত্বের কথা আমরা জেনেছিলাম। তার মধ্যে 4 প্রকারের তত্ত্ব, অজীব তত্ত্ব আমরা চর্চা করে নিয়েছি ইতিমধ্যে। বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে পুদ্গল। তো একে পুদ্গলাস্তিকায় বলা হয়, সংক্ষেপে আমরা বলি পুদ্গল। তো কিছুদিন আগে আমি যে মাঝে এই 15 দিন ভিডিও বন্ধ রেখেছিলাম, কোনো একটা জায়গায় গেছিলাম, সেখানে এক ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে পুদ্গল ব্যাপারটা কি বলুন তো। তো আমি তাকে খুব বেশি চর্চার মধ্যে না গিয়ে আমি তাকে উত্তর দিয়েছিলাম, পুদ্গল মানে ধরে নিন ম্যাটার। তো ব্যাস এইটুকু জানলেই হবে। কিন্তু আজকে আপনাদের কাছে আমি এই পুদ্গল সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। তো এই পুদ্গল শব্দটা, এর মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে পুদ এবং আরেকটা হচ্ছে গল। তো পুদ মানে পূর্ণ হওয়া বা একত্রিত হওয়া, আর গল মানে গলে যাওয়া বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা বিনষ্ট হওয়া। কিন্তু এখানে আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, জৈন দর্শনে যেটা বলা হয়েছে, তোমার মহাবিশ্বে প্রভু হারায় না তো কিছু, রবীন্দ্রনাথের ভাষায়। অর্থাৎ কোনো কিছুই বিনষ্ট হয় না, পরিবর্তন হয়। তো যাই হোক, তো এখানে পুদ্গল বলতে তাহলে আমরা এভাবে বুঝতে পারি বিষয়টা, যে দ্রব্য প্রতি মুহূর্তে জোড়া লাগে, প্রতি মুহূর্তে বিচ্ছিন্ন হয়, প্রতি মুহূর্তে গঠিত হয় ও প্রতি মুহূর্তে বিকৃত হয়, ভাঙে আবার জুড়ে যায়, সেই দ্রব্যকেই আমরা বলতে পারি পুদ্গল। বলতে পারি নয়, সেই দ্রব্যকেই জৈন পরিভাষায় পুদ্গল বলা হয়। তাহলে যেটা বুঝলাম যে পুদ্গল এমন একটা দ্রব্য যেটা খণ্ডিতও হতে পারে, আর খণ্ডিত হলেও পুনরায় পরস্পরের সাথে সংযুক্ত হতে পারে। পুদ্গল জীবের সঙ্গে পুদ্গলের, বা ধর্মাস্তিকায়, অধর্মাস্তিকায়, আকাশ কাল, এদের সঙ্গে পুদ্গলের একটা বড় পার্থক্য যেটা, সেটা হলো যে একমাত্র পুদ্গলকেই আপনি ছুঁতে পারবেন, আপনি চাখতে পারবেন, অর্থাৎ টেস্ট করতে পারবেন, একে আপনি শুঁকতে পারবেন, ঘ্রাণ নিতে পারবেন। এবং পুদ্গল একমাত্র দ্রব্য যাকে দেখা যায়, আপনি দেখতে পাবেন। পুদ্গলের মধ্যে তাই এই 4 প্রকারের গুণ বর্তমান রয়েছে। এক হচ্ছে স্পর্শ, দ্বিতীয় রস, তৃতীয় গন্ধ এবং চতুর্থ বর্ণ। এর মধ্যে যে রস, এই কথাটা আমরা সাধারণভাবে স্বাদ অর্থে ব্যবহার করব, টেস্ট, স্বাদ। তাহলে এর স্পর্শ, একে স্পর্শ করা যায়, এর স্বাদ নেওয়া যায়, এর ঘ্রাণ নেওয়া যায়, এবং এর বর্ণ থাকার কারণে একে চোখে দেখাও যায়। এই হচ্ছে পুদ্গল দ্রব্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা তাকে অন্য দ্রব্যগুলো থেকে আলাদা করেছে। তো এই কারণেই পুদ্গল বিভিন্ন জ্ঞানেন্দ্রিয়ের বিষয়বস্তু হয়। জ্ঞানেন্দ্রিয়কে আমরা সংক্ষেপে ইন্দ্রিয় বলি। ইন্দ্রিয় আপনারা পড়েছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আমরা এভাবে বলি না, আমরা বলি স্পর্শনেন্দ্রিয়, রসনেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, চক্ষুরেন্দ্রিয় এবং শ্রোত্রেন্দ্রিয়। অর্থাৎ প্রথমে আমরা
যেটা করি সেটা হচ্ছে স্পর্শনেন্দ্রিয়। এবং আমি আপনাদের সঙ্গে আগে আলোচনা করেছি কিনা জানি না, যে জীবের অভিব্যক্তি বা বিবর্তন, ইভলিউশনের দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে জৈন ধর্মে যেভাবে ইন্দ্রিয়গুলোকে সাজানো হয়েছে সেটাই হচ্ছে সবচাইতে বিজ্ঞানসম্মত বা সায়েন্টিফিক। তো যাই হোক, এই বর্ণ, গন্ধ, রস এবং স্পর্শ যেহেতু আছে পুদ্গলের মধ্যে, সেই জন্যে একে মূর্ত দ্রব্য বলা হয় বা একে রূপী দ্রব্য বলা হয়, অর্থাৎ যার রূপ আছে, মানে দেখতে পাবো, দেখতে পাবো, বুঝতে পারবো, হাত দিয়ে ছুঁতে পারবো। তো একমাত্র রূপী দ্রব্য সেগুলোকেই তো আমরা এভাবে ছুঁতে পারি। তাহলে রূপী দ্রব্য বা মূর্ত দ্রব্য হচ্ছে পুদ্গল, বাকি সব যত দ্রব্য আছে সবাই অরূপী। তো এবারে আমরা আরেকটু ভালোভাবে জানব পুদ্গলের লক্ষণ। তো পুদ্গলের লক্ষণ কি কি আছে? একটা খুব সুন্দর গাথা রয়েছে, সেই গাথাটা যদি আমরা মনে রাখি তাহলে পুদ্গলের লক্ষণ আমরা সবগুলোই মনে রাখতে পারবো। গাথাটা আছে নবতত্ত্বে। নবতত্ত্বের গাথায় পুদ্গলের লক্ষণ সম্বন্ধে বলা হয়েছে, সদ্গন্ধয়ার উজ্জয় পভা ছায়া তবেহিয় বন্যগন্ধ রসা ফাসা পুদ্গলাণং তুলক্ষণং। আপনাদেরকে আরেকবার বলি যে এটা প্রাকৃত ভাষায় রচিত। জৈন ধর্মের প্রাচীন যত গ্রন্থ আছে সবই কোনো না কোনো প্রাকৃত ভাষায় রচিত, কিন্তু এটা আমরা যারা বাংলাভাষী তাদের পক্ষে এই প্রাকৃত ভাষাটা অনুধাবন করা খুব কঠিন হবে না। কঠিন তো বটেই, কিন্তু খুব কঠিন হবে না। আমি দেখুন বিষয়টা একটু চর্চা করি। শব্দ, এর কাছাকাছি শব্দ হচ্ছে শব্দ। শব্দটা এখানে শব্দ হয়েছে। শব্দ অন্ধয়ার, প্রাকৃত ভাষায় অ এবং অয়ের মিলনে অকার হতে পারে যদি তার পরের যে বর্ণটা রয়েছে এটা যুক্ত ব্যঞ্জন হয়। তাহলে দন্তন্য ধ আছে যুক্ত ব্যঞ্জন, তাহলে তার আগে আকার না হয়ে অকারেই হচ্ছে, অ এবং অ মিলে, তাহলে হবে অন্ধয়ার। তো অন্ধয়ারটা দেখুন আমাদের অন্ধকার যে শব্দটা তার কাছাকাছি। উজ্জয় উদ্যোত, পভা প্রভা, ছায়া তবেহি ছায়া আতপেহি। আতপ, তাহলে ছায়া এবং আতপ। তো ছায়া কথাটাও আমাদের পরিচিত, আতপ ওটা হচ্ছে আসলে আতপ বাংলায় হবে। বর্ণ তার মানে বর্ণ, গন্ধ তো কোনো সমস্যাই নয়। রস, এটা রসহ সংস্কৃত যদি আমরা দেখি তো এটাই হয়ে গেছে প্রাকৃতে রসা। ফাঁসা, স্পর্শ থেকে ফাঁসা। আর পুদ্গলাণং মানে পুদ্গলানাং মানে পুদ্গলদের, লক্ষণাং মানে লক্ষণ। তাহলে এইটা শুধু আমরা যদি গাথাটা মনে রাখি তাহলেই পুদ্গলের বৈশিষ্ট্যগুলো আমাদের মনে থেকে যাবে। সদ্গন্ধয়ার উজ্জয় পভা ছায়া তবেহিয় বর্ণগন্ধ রসা ফাসা পুদ্গলাণং তুলক্ষণাং। অর্থাৎ শব্দ, অন্ধকার, উদ্যোত, প্রভা, ছায়া, আতপ, বর্ণ, গন্ধ, রস এবং স্পর্শ, এগুলোই হচ্ছে পুদ্গলের লক্ষণ। তো এবার আমরা এই যে উদ্যোত, প্রভা, আতপ, এই সবগুলো মোটামুটি একই রকমের সমার্থক শব্দ হিসেবেই আমরা বাংলা ভাষায় জানি, কিন্তু জৈন পরিভাষায় এগুলোর আলাদা আলাদা অর্থ আছে। তো আমরা একে একে এই শব্দগুলো মানে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেব। শব্দ, শব্দ আমাদের বুঝতে কোনো সমস্যা নেই। শব্দ অর্থাৎ ধ্বনি, আওয়াজ বা নাদ, যে কোনো আওয়াজই শব্দ। তো এখানে আমাদের জৈন দর্শনে বলা হচ্ছে শব্দ তিন প্রকারের হতে পারে। এক হচ্ছে সচিত শব্দ, দুই অচিত শব্দ এবং তিন মিশ্র শব্দ। এবার চিত শব্দটাকে আপনারা চেতন ধরে নিন, তাহলে সচেতনভাবে তৈরি করা শব্দ, অচেতন বস্তুর শব্দ, মিশ্র মানে
সচেতন এবং অচেতন মিলিয়ে দিন, তাহলেই হয়ে যাবে মিশ্র। তো দেখুন, সচিত শব্দ কাদেরকে বলবো? জীবের মুখ থেকে উৎপন্ন শব্দই হলো সচিত শব্দ। এখানে আমরা যখন নিজেরা কোনো কথা বলি, আমার কথা আমি যখন বলছি, আপনার কথা আপনি যখন বলছেন, একটা কুকুর সে যখন ডাকছে, তো এগুলো সচেতন, মানে যাদের মধ্যে জীবন রয়েছে সেই জীবিত প্রাণীর মুখ থেকে উৎপন্ন হচ্ছে। তো এই শব্দগুলো হচ্ছে সচিত শব্দ। আর অচিত শব্দ কোনগুলো? না, দুটো অচেতন বস্তুর মধ্যে যদি সংঘাত হয়, দুটো অচেতন বস্তুর মধ্যে যদি ধাক্কা লাগে, দুটো অচেতন বস্তুর মধ্যে যদি ঘর্ষণ হয়, দুটো অচেতন বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয়, তাহলে যে শব্দটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অচিত শব্দ। এই অচিত শব্দ আমরা ধরুন ঝড়ের সময় আমরা দেখতে পাই গাছের দুটো ডালে লেগে শব্দ হচ্ছে, সেটা অচিত শব্দ। বা আমার জানালা খোলা আছে, এমন সময় ঝড় দিচ্ছে, তখন জানালাটা এসে জানালার পাল্লাটা এসে দড়াম করে জানালায় লাগলো, তো এটা হচ্ছে অচিত শব্দ। এবার আপনাদেরকে বলেছিলাম যে সচেতন এবং অচেতন দুটোকে যোগ করে দিন, তাহলেই মিশ্র শব্দ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা একটা উদাহরণ নিতে পারি। বাঁশি, এই বাঁশির তো নিজে শব্দ করার কোনো ক্ষমতা নেই, কিন্তু আমরা যখন ফুঁ দিই তো আমাদের গলা থেকে তো সুরটা বেরোয় না, সুরটা বের করে কে বাঁশি। তাহলে সচেতন বস্তুর প্রয়াসে অচেতন বস্তু থেকে যে শব্দ বেরোয় সেটাই হচ্ছে মিশ্র শব্দ। তো আমরা যে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজাই, তো এই বাদ্যযন্ত্রগুলো এগুলো সবই কিন্তু মিশ্র শব্দের উদাহরণ। যখন তারা বাজছে তাদের যে আওয়াজ, সেটা মিশ্র শব্দের উদাহরণ। তাহলে প্রথম যে আমরা গুণটা পেয়েছি শব্দ, শব্দ জৈন দর্শনে 3 ভাগে তাকে আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে অন্ধকার। দেখুন, আমরা সাধারণ বিজ্ঞানে আমরা পড়েছি আলোর অনুপস্থিতি মানেই অন্ধকার, অর্থাৎ অন্ধকার আলাদা কোনো দ্রব্য নয়, আলো নেই বলেই সেই জায়গাটা অন্ধকার। কিন্তু জৈন দর্শনে অন্ধকারকে দ্রব্য হিসেবেই বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে আলোর বিপরীত যে দ্রব্য সেটাই অন্ধকার, এবং যেটা আমাদের দর্শনের প্রতিবন্ধক, দেখার প্রতিবন্ধক, সেটাই হলো অন্ধকার। আমরা প্রত্যেকেই জানি যে আলো না থাকলে আমরা দেখতে পাই না, তাহলে আলোর বিপরীত, মানে আলো থাকলে আমরা দেখতে পাই, তাহলে আলোর বিপরীত যে অন্ধকার, অন্ধকারে আমরা কেউ কিন্তু কিছু দেখতে পাই না। তো আলোর বিপরীত যে বস্তু যা আমাদের দেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেটাই হলো অন্ধকার। এখানে মনে রাখার বিষয় যে সাধারণ বিজ্ঞানের সঙ্গে আমাদের এই যে জৈন তত্ত্ববিদ্যা বা তত্ত্ববিজ্ঞান, এই বিষয়ে অন্ধকারের সংজ্ঞার একদম সম্পূর্ণ বৈপরীত্য রয়েছে, পার্থক্য রয়েছে। অন্ধকার কিন্তু জৈন দর্শনে একটা দ্রব্য, মানে বা আমরা বলতে পারি একটা গুণ, যে গুণটা হচ্ছে পুদ্গলের গুণ। তাহলে শব্দ একটা গুণ হলো, আর অন্ধকার একটা গুণ হলো পুদ্গলের। দ্রব্য না বলে গুণ বলাই ভালো, কারণ পুদ্গল তো নিজে দ্রব্য, তো তার যে বৈশিষ্ট্য সেগুলোকে দ্রব্য না বলে গুণ বলাটাই অনেক বেশি সঙ্গত। এরপর হচ্ছে উদ্যোত। তাহলে উদ্যোতটা কী জিনিস? উদ্যোত হচ্ছে যে শীতল পদার্থ যখন শীতল আলোক বিকিরণ করে, সেই আলোকটাকে বলা হয় উদ্যোত। অর্থাৎ শীতল বস্তুর শীতল আলোকে উদ্যোত বলা হয়। যেমন চাঁদ, গ্রহ, নক্ষত্র, তারা এবং জোনাকি প্রভৃতি জীবের যে আলো, সেইগুলো হচ্ছে উদ্যোত। বস্তুটা নিজে শীতল হবে এবং তার আলোটাও শীতল হবে। আমরা এখানে গ্রহ, নক্ষত্র, তারা, এই নক্ষত্র এবং তারা কি দুটো আলাদা কেন, এটা আমরা এর আগে ব্যাখ্যা করেছি, কাজে সেই ব্যাখ্যায় যাব না। আমি শুধু দুটো
উদাহরণ আপনাদের সামনে রাখব যে চাঁদ তো নিজে শীতল, কিন্তু চাঁদ থেকে যে আলোটা আসে সেটাও কিন্তু শীতল। চাঁদের আলোকে কবিরা স্নিগ্ধ শীতল এই হিসাবে বরাবরই চিহ্নিত করেছেন। আর আরেকটা উদাহরণ আপনাদেরকে দেবো যেটা আরও বেশি প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে জোনাকি। যারা গ্রামের মানুষ তারা জোনাকি সম্বন্ধে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। আমাদের গায়ে এসেও জোনাকিরা বসে, তো জোনাকির পিছন দিকে যে আলো নিঃসৃত হয় এই আলোটাও কিন্তু শীতল আলো। তাহলে জোনাকি নিজেও শীতল, তার আলোটাও শীতল। তাহলে এই যে এদের যে আলো, এটাকে বলা হয় উদ্যোত। এরপর আসছে প্রভা। প্রভা কি? প্রভার যে ছবিটা দিয়েছি এই ছবিটায় খুব বেশি স্পষ্ট হয়নি, তো বিষয়টা এবারে বোঝালে পরে বিষয়টা অনেক বেশি সহজগম্য হবে। যে সূর্য বা চন্দ্রের আলো থেকে তো উদ্ভূত যে আলো, অথচ যার কিরণ নেই, কিরণবিহীন সেই আলোটাকে আমরা বলছি উপ আলো বা সহ আলো। এখানে এই যে একটা চন্দ্রের মতো বা সূর্যের মতো যে সূর্যের মতো একটা গোল ছবি রয়েছে, সাদা ছবি, তো সেই ছবিটাকে আমরা একটু যদি গুরুত্ব দিয়ে দেখি, আমি ধরে নিচ্ছি যে এই সূর্যটা মেঘ দিয়ে ঢাকা আছে, তাহলে আমরা কি দেখতে পাবো না? অবশ্যই পৃথিবী অদৃশ্য হয়ে যাবে না, আমাদের চোখের আড়াল থেকে অন্ধকার হয়ে যাবে না। তো সেই জন্যে এই যে কিরণ নেই অথচ যে আলোটা রয়েছে আমাদেরকে দেখতে সাহায্য করছে, সেটাকেই আমরা বলছি প্রভা বা এক প্রকারের উপ আলোক। তো প্রভাটা আমরা এভাবে বুঝতে পারি যে যখন সরাসরি সূর্যের আলো দেখা যাচ্ছে না অথচ আমি অন্যান্য জিনিসগুলো দেখতে পাচ্ছি, তার অর্থটা কি? তার অর্থ আরেকটা আলো আছে যে আলো আমাকে জিনিসগুলো দেখতে সাহায্য করছে, এবং সেই আলোটা কিন্তু সূর্যের আলো থেকেই উদ্ভূত। একটু ধোঁয়াশা রয়ে গেল, এবারে পরিষ্কার করে দিই। সূর্য বা চন্দ্রের আলো থেকে উদ্ভূত কিন্তু কিরণবিহীন সহ আলোকে প্রভা বলা হয়। প্রভা যদি না থাকতো তাহলে সূর্যের আলো যেখানে পড়তো শুধুমাত্র সেই অংশই আলোকিত থাকতো, আর বাকি সব স্থানে অমাবস্যার ঘোর অন্ধকার বিরাজ করত। কিন্তু প্রভা থাকার কারণে যেখানে সূর্যালোক পড়ছে তার আশেপাশের স্থানেও তার চেয়ে একটু অল্প আলো বিরাজ করে, যার ফলে আমরা দেখতে পাই। তাহলে কঠিন থেকে সহজ করে দিচ্ছি। আমার ঘরে সূর্যের আলো ঢোকে না, সূর্য এখন মধ্য গগনে, আর আমার বাড়ির জানালাগুলো সাইডে সাইডে আছে, ধারে ধারে আছে, জানালাগুলো খুলে দিলাম, আমার ঘরটা আলোকিত হলো। সরাসরি সূর্যের আলো কিন্তু আমার ঘরে ঢুকছে না, যেটা ঢুকছে, যেটা আলোকিত করছে আমার ঘরটাকে, সেটাকেই বলা হচ্ছে প্রভা। তাহলে আশা করি প্রভা সম্বন্ধে ধারণা পরিষ্কার করতে পেরেছি। এরপর ছায়া কি ছিল? সদ্গন্ধয়ারো উজ্জয় প্রভা ছায়া তবেহি, অর্থাৎ এর শব্দ হলো অন্ধকার হলো, উদ্যোত হলো, প্রভা হলো, ছায়া হলো আতপ, মানে ছায়া হবে, এরপরে আতপ হবে। সমস্যা হচ্ছে মাঝে মাঝে ফোন চলে আসছে, আজকে অন্তরায় কর্মের প্রবল উদয় হচ্ছে মনে হচ্ছে। যাই হোক, তো ছায়াটা হচ্ছে অন্য কিছুই নয়। আমরা ছায়া কি সেটা জানি, এখানে ছবিতে স্পষ্ট রয়েছে। তো এই যে এক ভদ্রলোক লাঠি হাতে হেঁটে যাচ্ছেন, তার যে ছায়া পড়ছে এটাও ছায়া। আবার আয়নায় আমরা যে প্রতিবিম্ব দেখতে পাই আমাদের, সেটাও ছায়া। আর জলে
অনেক সময় আমরা জলের দিকে তাকালে প্রতিবিম্ব দেখতে পাই, এটাও ছায়া। অর্থাৎ যে কোনো প্রকার প্রতিবিম্বকেই জৈন পরিভাষায় ছায়া বলা হচ্ছে। ছায়ার পরে আতপ আছে। আতপ মানে আমরা জানি রৌদ্র বাংলা ভাষায়। জৈন দর্শন কি বলছে? জৈন দর্শন কিন্তু একে আতপকে রৌদ্র বলছে না, কিন্তু আলোটা উষ্ণ হতে হবে। শীতল বস্তুর উষ্ণ আলোকে আতপ বলা হয়। বস্তু নিজে শীতল, কিন্তু তার যে আলো এটা উষ্ণ। তাহলে শীতল বস্তু যে উষ্ণ আলো প্রদান করে তাকে বলা হয় আতপ। তো এই যে ধর্মটা বা এই আতপ নামক ধর্ম বা আতপ নামক নামকর্ম কেবলমাত্র সেই সব জীবেদের ক্ষেত্রে দেখা যায় যাদের শরীর শীতল হলেও তারা উষ্ণ আলো দেয়। উদাহরণ হচ্ছে সূর্য। সূর্য বিমানে অবস্থিত দেবতা, এটা একটা উদাহরণ। আর সূর্যকান্ত মণি, এটা আরেকটা উদাহরণ। সূর্যকান্ত মণির উপরে আলো পড়লে এ কিন্তু উষ্ণ আলো দেয়। আর সূর্য বিমানে অবস্থিত দেবতা, আমরা এটা তো আগে জীবতত্ত্ব আলোচনা করার সময় পড়েছি, দেবতাদের বিভিন্ন প্রকার পড়েছি। সূর্য দেবতা হচ্ছে এক প্রকার জ্যোতিষ্ক দেবতা। এরা বিমানে চড়ে চতুর্দিক পরিক্রমণ করেন। তো তাহলে সূর্য একজন দেবতা, তার মানে সূর্য বিমানের মধ্যে যে দেবতা থাকছেন তিনি তো শীতল, কিন্তু তার বিমান থেকে যে আলোটা আসছে সেটা হচ্ছে উষ্ণ। তো এইটাকে বলা হচ্ছে আতপ। তো সেই কারণে আমরা সূর্যের আলোটাকে যে বাংলায় আতপ বলি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে এটা কিন্তু ভুল নয়। আমরা যারা হিন্দুরা যখন সূর্য প্রণাম করেন, তো সূর্য প্রণাম মন্ত্রে তারা এই কথাটা বলেন, একটু মনে করবেন আপনারা যারা সূর্য প্রণাম মন্ত্র জানেন। ধ্যেয় সদা সবিত্রীমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্টা কেয়ুর্বান মকরকুণ্ডলবান কিরীটি হারি হিরণময় বপুর ধৃত শঙ্খচক্র। তাহলে এর মানেটা হচ্ছে সবিত্রীমণ্ডলের মধ্যবর্তী যে নারায়ণ, কিরীটিধারী নারায়ণ, তার সঙ্গে এই বিশেষণটাও আছে বপুর ধৃত শঙ্খচক্র, শঙ্খচক্রধারী দেহ। তাহলে এখানে আমরা বুঝতে পাচ্ছি সূর্যকে যখন প্রণাম করছি আসলে সূর্য নয়, সূর্যমণ্ডল সবিত্রীমণ্ডল মধ্যবর্তী সূর্যমণ্ডলের মধ্যে অবস্থিত সরসিজাসন সন্নিবিষ্ট কমলাসনে যিনি উপবিষ্ট হয়ে আছেন সেই ভগবান বিষ্ণুকে আমরা স্মরণ করছি। নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট, ভগবান নারায়ণকে আমরা প্রণাম করছি। তাহলে এখানেও দেখুন যে সবিত্রীমণ্ডলের মধ্যে নারায়ণ রয়েছেন। নারায়ণ তো আর উষ্ণ নন, আর সবিত্রীমণ্ডল হচ্ছে উষ্ণ। তো নারায়ণ না থাকলে এই সূর্যের প্রকাশ হতো না। তো নারায়ণের অবস্থিতির কারণেই সূর্যের আলো এবং সেই আলো উষ্ণ। আর আমাদের জৈন দর্শনেও এই কথাটাই বলা হচ্ছে, নারায়ণ না বলে সেখানে বিভিন্ন রকমের বিভিন্ন দেবতা আছেন, একাধিক দেবতা আছেন যারা এক একটা বিমানে করে ভ্রমণ করেন। সেই বিমানগুলোই হচ্ছে সূর্য। তো সেই কারণে সূর্য বিমানে অবস্থিত দেবতা ইনি হচ্ছেন, এনার জন্যেই সূর্যের এই আতপ আমরা দেখতে পাই। আর অগ্নিকায় জীবেদের মধ্যে কিন্তু এই ধর্ম দেখা যায় না। অগ্নিকায় জীবেরা নিজেরা উষ্ণ হয়ে উষ্ণ আলো প্রদান করে, ফলে তাদের এই আতপ দান করার ক্ষমতা নেই। এরপরে আসছে ছায়া তবেহি হয়ে গেল। এরপরে বর্ণ গন্ধ রসা ফাসা। তাহলে বর্ণ আসছে, বর্ণ মানে রং। জৈন দর্শনে 5টি রঙকে মূল রং বলা হয়েছে। এই 5টি রঙই কেবলমাত্র আছে। সেই 5টি রং কী কী? এই 5টি রং হচ্ছে কালো, লাল, হলদে, সাদা এবং নীল।
এবারে আপনারা প্রশ্ন করতে পারেন, আজকে কম্পিউটার এবং ইনফরমেশন টেকনোলজির যুগে আমরা হাজার হাজার রং তৈরি করতে পারি, অথবা এই যুগে না এলেও আমরা রামধনুতে 7 রকমের রং তো দেখতে পাই। তো সেক্ষেত্রে এখানে 5 রকমের রং বলা হয়েছে, এটা 1 নম্বর প্রশ্ন উঠতে পারে। দ্বিতীয় যে প্রশ্ন উঠতে পারে সেটা হচ্ছে সাদা এবং কালো রং। বিজ্ঞান বলছে, আধুনিক যে জড়বিজ্ঞান তা বলছে যে 7টা বর্ণ যখন মিলিত হয় তখন সাদা আলো উৎপন্ন হয়, আর এই 7টা বর্ণের যখন অভাব ঘটে, 7 বর্ণের আলোর যখন অভাব ঘটে তখন কৃষ্ণবর্ণ হয়, কালো রং হয়। এটা আধুনিক জড়বিজ্ঞান বলছে। কিন্তু আমাদের জৈন দর্শন বলছে না, 5টা সম্পূর্ণ মৌলিক রং রয়েছে, কালো, লাল, হলদে, সাদা এবং নীল। এবং এই যে হাজার হাজার রং যেটা আজকের দিনে আপনারা কম্পিউটারে দেখছেন, বা এতে যে রামধনুতে যে 7টা রং দেখছেন, এগুলো কিছুই নয়, এই 5টা রঙের মধ্যেই বিভিন্ন রং একে অপরের সঙ্গে মিলিত হয়ে অন্যান্য রঙগুলো তৈরি করে। তাহলে আমাদের মনে রাখতে হবে, জৈন দর্শনে কিন্তু 5টি রঙকেই মূল রং হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। তাহলে বর্ণের পরে আসছে গন্ধ। তাহলে গন্ধ কি জিনিস? গন্ধ হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়ের বিষয়। আমরা নাক দিয়ে যা অনুভব করতে পারি সেইটাই হচ্ছে গন্ধ। তো গন্ধকে 2 ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে সুরভি, দ্বিতীয় হচ্ছে দুরভি। নামগুলো শুনেই অনেকে আন্দাজ করতে পাচ্ছেন, সুরভি মানে হচ্ছে সুগন্ধ আর দুরভি মানে হচ্ছে দুর্গন্ধ। তো দেখুন, এখানে বাঁদিকে একটা বানর ফুল শুঁকছে এবং তার মুখের মধ্যে একটা বেশ খুশির বা সন্তুষ্টির অভিব্যক্তি, তার মানে এটা সুগন্ধ। আর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যেটা এক ভদ্রমহিলা একটা বেশ 3-4 দিনের পরা কাপড় নিয়ে, জামা নিয়ে উনি ডান হাতে ধরে আছেন আর বাঁ হাত দিয়ে নাকটা চেপে আছেন, অর্থাৎ বোঝা যাচ্ছে এই জামাটা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তাহলে জৈন দর্শনে গন্ধ 2 প্রকার, সুরভি বা সুগন্ধ এবং দুরভি বা দুর্গন্ধ। এরপর রসা। রসা মানে রস। রস হলো রসনেন্দ্রিয়ের বিষয়। ছবিটার মধ্যে দেখুন, এখানে জিভের ছবিটা দেয়া আছে। আর আমরা সাধারণভাবে রসনেন্দ্রিয় বলতে আমরা যারা পঞ্চেন্দ্রিয় জীব, আমরা জীবটাকেই বুঝি। তো রস হলো রসনেন্দ্রিয়ের বিষয়। আমি আগেই বোধহয় একটু আগে আপনাদেরকে বললাম যে রস মানে আমাদেরকে ধরে নিতে হবে স্বাদ। তো এই ছবিতে 5 প্রকারের স্বাদ দেখা যাচ্ছে। তো এই 5 প্রকারের স্বাদই জৈন ধর্ম স্বীকার করে। এই 5 প্রকারের স্বাদ কী কী? না, প্রথম হচ্ছে কটু অর্থাৎ ঝাল, তারপরে হচ্ছে তিক্ত অর্থাৎ তেতো, এরপরে কষায় মানে কষা, অনেকটা হরিতকি খেলে যেরকম টেস্ট পাই সেই টেস্ট হচ্ছে কষায়। তারপরে হচ্ছে অম্ল বা টক, তো এটা আমরা সবাই জানি, এবং মিষ্টি বা মধুর। তো এই 5 প্রকারের স্বাদ বা রস জৈন ধর্মে স্বীকার করা হয়েছে। তারপরে আসছে ফাসা মানে স্পর্শ। তো স্পর্শ হচ্ছে স্পর্শনেন্দ্রিয়ের বিষয়। আমাদের মানুষের ক্ষেত্রে স্পর্শনেন্দ্রিয় হচ্ছে ত্বক, স্পর্শেন্দ্রিয় অথবা স্পর্শনেন্দ্রিয়। তো এর সাহায্যে আমরা 8 প্রকারের স্পর্শ অনুভব করতে পারি। তো 8 প্রকারের যে স্পর্শ, এটাকে দুটো জোড়ায় জোড়ায় আমরা সজ্জিত করেছি। এক হচ্ছে কঠোর, 2 কোমল। আমাদের যাতে মনে রাখার সুবিধা হয় তার জন্যেই আমরা এভাবে অ্যারেঞ্জ করেছি। তাহলে কঠোর এবং কোমল দুটো স্পর্শ হলো, হালকা এবং ভারী। তাহলে আরও দুটো হলো ঠান্ডা এবং গরম, আরও দুটো হলো রুক্ষ বা কর্কশ এবং মসৃণ। তাহলে মোট
4 জোড়া হলো, মানে 8টা স্পর্শ আছে। 8 প্রকারের স্পর্শ আমরা জৈন দর্শন স্বীকার করি। তো আমাদের যে পুদ্গলের যে লক্ষণ, সদ্গন্ধয়ার উজ্জয় পভা ছায়া তবে হিয় বর্ণগন্ধ রসা ফাঁসা, ব্যাস আমাদের হয়ে গেল লক্ষণগুলো। এগুলো কি বলছে? পুদ্গলানাং তুলক্ষণং, এগুলোই হচ্ছে পুদ্গলের লক্ষণ। তো এরপর আমরা পুদ্গল সম্বন্ধে পুরো জানলাম। এবার জানব পরমাণু কী জিনিস, পুদ্গলের সঙ্গে পরমাণুর কী সম্পর্ক। না, পুদ্গলের সূক্ষ্মতম রূপ হলো পরমাণু। আমি আপনাদেরকে বললাম যে ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করেছিলেন পুদ্গল কি, আমি তাকে এক কথায় বলেছিলাম পুদ্গল মানে ম্যাটার। আর আপনারা জানেন বিজ্ঞানে যেটা বলছে, ম্যাটারের ক্ষুদ্রতম এবং সূক্ষ্মতম যে অংশ সেটা হচ্ছে পরমাণু। তো এবারে আমাদের জৈন দর্শনে এটা বলা হচ্ছে যে এই পরমাণু অবিভাজ্য। তো আপনারা এখানে বলতে পারেন, কেন দাদা, এখন তো পরমাণুকে তো বিভাজন করা যায়, পরমাণু থেকে ইলেকট্রন, প্রোটন, এমনকি নিউট্রন পর্যন্ত আলাদা করে দেওয়া সম্ভব হচ্ছে আজকের দিনে। তো সেখানে আমার উত্তর হচ্ছে, যখন পরমাণু থেকে আপনি কোনো ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন বের করে দেবেন, তখন কিন্তু সেই পরমাণুর সেই ধর্মটা আর বজায় থাকবে না, সেটা অন্য পদার্থে পরিণত হয়ে যাবে। তো এটা জৈন দর্শন তো স্বীকার করে যে পদার্থ হচ্ছে নিত্যানিত্য, এর অস্তিত্ব থাকবে কিন্তু এর পরিবর্তন সম্ভব। কাজেই এই জায়গাটায় যখন আমরা পরমাণুকে বলছি যে এর বিভাজন সম্ভব নয়, পরমাণু অবিভাজ্য, সেক্ষেত্রে কিন্তু দর্শনের মানে আমাদের জৈন দর্শনের সঙ্গে বিজ্ঞানের কোনো বিভেদ থাকছে না, পার্থক্য থাকছে না। তো এখানে পরমাণু সম্বন্ধে বলা হচ্ছে পুদ্গলের সবচেয়ে সূক্ষ্ম রূপ হলো পরমাণু। পরমাণু এতটাই সূক্ষ্ম যে এর কোনো বিভাজন সম্ভব নয়। এবারে পরমাণুগুলো যে পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারে এটা তো আমরা জানি। তো যদি 2 বা ততোধিক পরমাণু সংযুক্ত হয়, তার ফলে যে সমষ্টিটা তৈরি হয় তাকে জৈন পরিভাষায় বলা হয় স্কন্ধ। যেমন ধরুন হাইড্রোজেনের সিম্বল হচ্ছে এস, হাইড্রোজেন পরমাণুর এই এইচ, হাইড্রোজেন পরমাণুর সিম্বল প্রতীক হচ্ছে এইচ। আবার হাইড্রোজেন অণুর প্রতীক হচ্ছে H2, তার মানে দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু তৈরি করছে, এই অণুটাকে আমরা বলছি স্কন্ধ। আবার 6টা কার্বন পরমাণু, 12টা হাইড্রোজেন পরমাণু এবং 6টা অক্সিজেন পরমাণু C6H12O6 মিলে হচ্ছে গ্লুকোজের অণু। তো সেক্ষেত্রে আমরা বলবো গ্লুকোজটা হচ্ছে স্কন্ধ, কারণ এর মধ্যে 6টা কার্বন পরমাণু, 12টা হাইড্রোজেন পরমাণু এবং 6টা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে আছে। তাহলে জৈন দর্শনে সেটাকে বলা হচ্ছে স্কন্ধ। তা 2 বা ততোধিক পরমাণুর সংযোগে যে সমষ্টি গঠিত হয় সেটাকে স্কন্ধ বলা হয়। তো এরপর আমরা পুদ্গলের বৈশিষ্ট্য, যেটা সমস্ত দ্রব্যের ক্ষেত্রে আমরা চর্চা করেছি, সেইগুলো বৈশিষ্ট্যগুলো কোন কোন সাপেক্ষে আমরা চর্চা করেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে। দ্রব্য, ক্ষেত্র, কাল, ভাব এবং গুণের সাপেক্ষে এদের যে বৈশিষ্ট্য সেগুলো একটু আমরা চর্চা করব। তা দ্রব্যের সাপেক্ষে পুদ্গল হচ্ছে অনন্ত দ্রব্য, এর কোনো শেষ নেই। ক্ষেত্রের সাপেক্ষে পুদ্গল সমগ্র লোকে বিরাজমান, অলোকে নেই, কিন্তু অলোকাকাশের মধ্যে পুদ্গল আমরা দেখতে পাই না, যেটুকু আছে লোকাকাশের মধ্যেই পুদ্গল আছে। এটা অসংখ্য এবং অনন্ত প্রদেশ বিশিষ্ট। প্রদেশটা কী জিনিস এটাও আমরা এর আগে চর্চা করেছি, এখনও চর্চা করব। আর কালের সাপেক্ষে অনাদি, অনন্ত এবং চিরন্তন। পুদ্গল আগেও ছিল, পুদ্গল এখনও আছে, পুদ্গল আগামী দিনেও থাকবে। আমরা ভরের নিত্যতা সূত্র পড়েছিলাম বিজ্ঞানে, যে ভরের কখনো বিনাশ হয় না, আর ভর নতুন করে তৈরি করাও যায় না। ঠিক এখানেও ঠিক তাই, যে এর কোনো বিনাশ নেই আর একে নতুন করে তৈরি করাও যায় না। পরবর্তীকালে বিজ্ঞানে আরেকটু এগিয়ে পড়লাম,
যে ভর এবং শক্তির নিত্যতা সূত্র। ভর শক্তিতে পরিণত হতে পারে, শক্তি ভরে পরিণত হতে পারে, কিন্তু নতুন করে শক্তি বা ভর তৈরি করা যায় না। অনেকটা তার সঙ্গেই মিলছে যে কালের সাপেক্ষে অনাদি, অনন্ত এবং চিরন্তন, একে নতুন করে সৃষ্টি করাও যায় না, একে ধ্বংস করাও যায় না। আর ভাবের সাপেক্ষে এটা তো অজীব, কারণ আমরা অজীব তত্ত্ব পড়ছি, এবং সমস্ত তত্ত্বের মধ্যে একমাত্র এই তত্ত্বটা হচ্ছে রূপী, যাকে দেখা যায়। আর গুণের সাপেক্ষে এ হচ্ছে পূরণ, মানে পরস্পরের সঙ্গে যোগ হতে পারে, গলন মানে বিচ্ছেদ হতে পারে, এবং বিধ্বংসন মানে বিনাশ হতে পারে। কিন্তু একটু আগেই বললাম যে আমরা নিত্যানিত্যতায় স্বীকার করি, মানে বিশ্বাস করি। বিধ্বংস হয়ে যাওয়া মানে শুধুমাত্র এর পর্যায়ের পরিবর্তন হয়ে যাওয়া, একে একেবারে বিনাশ করা যায় না। এখানে বিনাশের অর্থ হচ্ছে তার পর্যায়ের পরিবর্তন হতে পারে। তাহলে গুণের সাপেক্ষে এর বৈশিষ্ট্য হচ্ছে পূরণ, গলন এবং বিধ্বংসন। তো এই সব আলোচনা করতে গিয়ে বা পরবর্তীকালে যখন জৈন দর্শনের বিভিন্ন দিক আমরা আলোচনা করব, তো কতকগুলো জৈন পরিভাষা আমাদের কাছে বারবার ফিরে ফিরে আসবে, সেগুলো সম্বন্ধে আমাদের একটু ধারণা করার দরকার আছে। এগুলো কী কী না, এক হচ্ছে স্কন্ধ। আমি বললাম যে আমি সমস্ত বিষয় এই যে পরিভাষাগুলো আলোচনা করব, সেই প্রদেশ এবং পরমাণু এদের মধ্যে তফাৎ কী এটাও আলোচনা করব। তো এখানে আমরা প্রথমে পাচ্ছি স্কন্ধ। পরমাণুর সমষ্টিকে স্কন্ধ বলা হয়, একটু আগে আমরা জানলাম। কিংবা বহু প্রদেশ বিশিষ্ট পরমাণু এবং প্রদেশ, এর তফাৎটা পরে আমাকে জানতে হবে, আমাদের এই ভিডিওতে আমরা জানব। কিংবা বহু প্রদেশ বিশিষ্ট একটি সম্পূর্ণ দ্রব্যকেও স্কন্ধ বলা হয়। খুব সহজ একটা উদাহরণ দেয়া আছে। আমরা যখন মতিচুরের লাড্ডু তৈরি করি, তো আগে দানা দানা করে নিতে হয়। তো অনেক দানার সংযোগে তৈরি একটি অখণ্ড মতিচুরের লাড্ডুকে আমরা বলতে পারি স্কন্ধ। মতিচুরের লাড্ডুর উদাহরণটা নিলাম, কারণ এই উদাহরণটা দিয়েই আমরা সব পরিভাষাগুলোকে ব্যাখ্যা করব। তাহলে যখন মতিচুরের লাড্ডুটা রয়েছে অখণ্ড, তখন সেটা হচ্ছে স্কন্ধ। কারণ কি, এর মধ্যে অনেকগুলো দানা যুক্ত হয়ে এটাকে তৈরি করেছে। দেশ, যে স্কন্ধ জানলাম, সেই স্কন্ধের এমন একটি অংশ, স্কন্ধের একটা অংশ যেটাকে বিভাজন করা যায়, সেটা হলো দেশ। যেমন মতিচুরের লাড্ডু থেকে একটু টুকরো আমি ছাড়িয়ে নিলাম, সেই লাড্ডুর যে ভাগ ছাড়ানোর দরকার নেই, যেটুকু ছাড়াবো ঠিক করেছি, সেই অংশটাই হচ্ছে ওই মতিচুরের লাড্ডুর দেশ। তাহলে স্কন্ধ, স্কন্ধের একটা অংশ যেটাকে আবার ভাগ করা যায়, সেটা হচ্ছে দেশ। এরপর হচ্ছে প্রদেশ। প্রদেশ হচ্ছে স্কন্ধের এমন একটি অতি সূক্ষ্ম অংশ যাকে আর বিভাজন করা যায় না। তাহলে বিভাজ্য অংশটা হচ্ছে দেশ, আর তার চাইতেও ক্ষুদ্র অংশ যেটাকে বিভাজন করা যায় না, অবিভাজ্য, সেটা হচ্ছে প্রদেশ। এরপর হচ্ছে পরমাণু। এখন আমাকে আলাদা করে নিতে হবে। পরমাণু হলো মূল বস্তু থেকে পৃথক, স্বাধীন অস্তিত্ব সম্পন্ন একটি সূক্ষ্ম অবিভাজ্য কণা। যে কণাগুলো দিয়ে, যে দানাগুলো দিয়ে আমি মতিচুরের লাড্ডুটা বানিয়েছিলাম, তার থেকে একটা দানা আমি যদি আলাদা করে নিই, তাহলে সেটাই হচ্ছে পরমাণু। এই দানাটা যখন স্কন্ধের সঙ্গে যুক্ত থাকছে, তাকে বলা হচ্ছে প্রদেশ। আমি কি আগে দেশ বললাম? যদি দেশ বলে থাকি ভুল বলেছি, প্রদেশ। এই কণাটা যতক্ষণ ওই স্কন্ধের সঙ্গে যুক্ত রয়েছে ততক্ষণ সেটা প্রদেশ, আর যখন সেটা আলাদা হয়ে গেল তখন তাকে বলা হচ্ছে পরমাণু। তাহলে একই জিনিস যখন লেগে থাকছে তখন সেটা প্রদেশ, মানে একটা বৃহত্তর জিনিসের অংশ হিসেবে যতক্ষণ থাকছে ততক্ষণ সেটা প্রদেশ, আর যখন সেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে পরমাণু। তাহলে আমরা পুদ্গল সম্বন্ধে খুব বিস্তারিতভাবে জানলাম। ধর্মাস্তিকায়, অধর্মাস্তিকায়, আকাশ এবং কাল, এদের সম্বন্ধে এত বিস্তৃত আলোচনা করিনি, কিন্তু পুদ্গল যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই পুদ্গল সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করলাম।
এবং সেখান থেকে জানলাম যে পুদ্গল একমাত্র অজীব দ্রব্য যাকে দেখা যায়, ছোঁয়া যায়, চাখা যায় এবং গন্ধ নেওয়া যায়। অর্থাৎ পুদ্গল ইন্দ্রিয়গ্রাহ্য। আর এর গুণাবলীর বিচারে এটি একদিকে যেমন অনন্ত, তেমনি প্রতিক্ষণ এটি পরিবর্তনশীল। এর সবচেয়ে সূক্ষ্মরূপ পরমাণু থেকে শুরু করে অসংখ্য পরমাণুর সমষ্টি পর্যন্ত গঠিত স্কন্ধ, এই সব কিছুই জৈন দর্শনে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই পুদ্গল জগতে দৃশ্যমান সকল রূপ, রস, গন্ধ ও স্পর্শের মূল আধার হিসেবে কাজ করে। এটি বস্তুর গঠনের এক মৌলিক একক রূপে বিবেচিত। জৈন দর্শনে পুদ্গলাস্তিকায় তাই এক বিশেষ গুরুত্বের অধিকারী। জানি না ভিডিওটা বড় হয়ে গেল কি না, আপনাদের কেমন লাগছে আপনারা একটু জানাবেন। ভিডিওটা করতে করতে 2-3 বার ডিস্টার্ব হয়েছিলাম ফোন আসার কারণে, তো হয়তো সেই কারণে একটু দেরি হতে পারে। আর কথাবার্তা বলার সময় 2-1 জায়গায় হয়তো কোনো ভুল থেকে যেতে পারে। যদি সেরকম থাকে অতি অবশ্যই আমার দৃষ্টি আকর্ষণ করবেন। আমি আপনাদের সেই সাজেশন মেনে আমি আবার পুনরায় আরেকটা ভিডিও তৈরি করে দেবো। প্রত্যেককে ধন্যবাদ এবং জয় জিনেন্দ্র।